ওকে, হাই ভোল্টেজ মডেল 3 আমরা প্রত্যেকটি ক্লাসে অর্থাৎ 20টি করে এমসিকিউ সলভ করি বা কোশ্চেন সলভ করি, বাট এই 20টির মধ্যেই 1 মার্কস কমন থাকবে এমন প্রত্যাশা নিয়েই কিন্তু আমাদের আয়োজন থাকে। সো আজকের এই আয়োজনে দ্রুত আমরা যুক্ত হয়ে যাব ঝটপট ইনশাল্লাহ। আজকেও আমরা 20টা প্রশ্ন এমনভাবে এমন কিছু প্রশ্ন দেব যে প্রশ্নগুলো পড়লে আপনার কমন থাকবে 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 বলেই আমরা আশা করছি। দেখেন, হাই ভোল্টেজ সিরিজের এই প্রশ্নগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো থেকেই বিভিন্ন পরীক্ষাতে বারবার 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 প্রশ্ন আসে। সো দেখেন, আমরা একেবারে প্রথম যে প্রশ্নটা রেখেছি সেই প্রশ্নটা কি, হাই ভোল্টেজ সিরিজের প্রথম প্রশ্নটা কি। দেখেন প্রথম প্রশ্নটা কি, প্রথম প্রশ্নটা বলছে ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। এখানে নেইল কোন প্রকারের নাউন, নেইল শব্দটি কোন প্রকারের নাউন, নাউন অধ্যায় থেকে প্রশ্নটা দিয়েছি। আমরা কিন্তু হাই ভোল্টেজ সিরিজের বিভিন্ন অধ্যায় থেকে প্রশ্ন নিয়ে কথা বলি। আব্দুল্লাহ আল বাশার যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আমরা এখানে খুঁজি এই প্রশ্নটা আসলে আনসারটা কি। ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল। এখানে খেয়াল করেন, তাহলে নেইল কোন প্রকারের নাউন। আমরা নেইল মানে কি জানি, নেইল মানে হচ্ছে আসলে আমরা যেটাকে অনেকেই পেরেক হিসাবে চিনি। পেরেক, পেরেক মানে অনেকেই এটাকে কাটা বলে, অনেকেই এটাকে আবার লোহা বলে, যেটা বলি আর কি। যাই হোক, সো এই যে পেরেক বা কাটা বা লোহা, এই পেরেক বা কাটা লোহা এইটা কোন প্রকারের নাউন। এখন আসেন, খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড। এইটা আনসারটা হবে হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন? কারণ হচ্ছে পেরেক বা লোহা এইগুলোকে আমরা গনে গনে ব্যবহার করতে পারি, সেই সেন্সে এগুলো হচ্ছে কমন নাউন। যদি আমরা পেরেককে গণনা ইউজ করি, যেমন আমরা কিন্তু গুনতে পারি যে এইখানে একটা মারলাম, এইখানে একটা দিলাম, এইখানে একটা দিলাম, এইভাবে গুনতে পারি। সো যে নাউনকে গণনা করা যায় এবং যে নাউনকে গণনা করা যায় এবং সিঙ্গুলার প্লুরাল আছে বাস্তব, সেটার নামই হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? সো এখানে আমরা গণনার সেন্স থেকে ধরে এটাকে বলতে পারি কমন নাউন। ক্লিয়ার? খুব গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। মমিন বলছেন হচ্ছে প্রপার নাউন, সরি প্রপার নাউন হবে না, এটা হবে কমন নাউন। কমন নাউন। শারমিন বলছেন বি নাম্বার, এক্স্যাক্টলি বি নাম্বার আনসার, কমন নাউন। নেক্সট, পরের প্রশ্নে যাব। 2 নাম্বার। আজকের কিন্তু এই 20টা প্রশ্ন আমি দেখতে চাই যারা মডেলে থাকবেন, এই 20টা প্রশ্নের মধ্যে কার কয়টা হচ্ছে। 2টা বোনাস দিব, যদি কারো কম বেশি হয় 2টা বোনাস দিয়ে পূরণ করার সুযোগ পাবেন। আর তার সাথে তো একটা ঘোষণা আপনাদেরকে মনে হয় দিয়েছি, সেটা হচ্ছে এক্সপার্ট ইংলিশের ক্লাসগুলো শেয়ার করবেন, বেশি রিয়াকশন দিবেন। আপনারা অবশ্যই অবশ্যই একটা এক্সপার্ট ইংলিশ বই ফ্রি পাবেন। এই যে এই বইটা ফ্রি পাওয়ার ব্যবস্থা রাখা আছে ইনশাল্লাহ। হোয়াট ডাজ সিবি স্ট্যান্ডস ফর? সিবি স্ট্যান্ডস ফর মানে সিবি শব্দটা কিসের সাথে রূপান্তর করা যায়? সিবি শব্দের পূর্ণাঙ্গ রূপ কি? সিভি বলেন। রোকসানা তাসনিম বলছেন কমন নাউন। রোকসানা আছেন গাইবান্ধা থেকে সাথে আছেন, অনেক ধন্যবাদ। আপনার ফ্রেন্ডসদেরকে সাথে যুক্ত করে দিবেন। স্যারটা এটা স্যার বই দিন। আচ্ছা দেখেন তো, কারিকুলাম ভিটাল, কারিকুলাম ভ্যালু, কারেন্ট ভ্যালু, আর একটা হচ্ছে বলছে কারিকুলাম ভিটাই। এখন এইটা বানানগত সমস্যা। সিভি, সিভি, কারিকুলাম ভিটা। তো এইখানে এই বানানে আনসার হবে কারিকুলাম, VITAE। এই বানানটা নিয়েই সমস্যা, মূলত এইটুক সমস্যার জন্যই এই প্রশ্নটা দিয়ে থাকে। এইটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন রিলেটেড একটা কোশ্চেন। সিভি কে ভাঙলে হয় কারিকুলাম ভিটা। সো এই কারিকুলাম VITAE, জীবন বৃত্তান্ত, জীবন বৃত্তান্ত বোঝাতে VITAE, কারিকুলাম ভিটা, এইটুকু মনে রাখতে হবে, তাহলেই আপনার আনসারটা কমপ্লিট। এম এ মমিন আছেন কুড়িগ্রাম থেকে, আলহামদুলিল্লাহ কুড়িগ্রাম থেকে আছেন, গাইবান্ধা, কুড়িগ্রাম, সব জায়গাতে যাওয়া আছে। আচ্ছা দেখেন, এরপর 3 নাম্বার প্রশ্ন দেব। 3, রকিবুল ইসলাম শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আজকে কিন্তু শেয়ারের উপরে দৈনিক যে একটা করে লিটারেচার বই হয়, সেই লিটারেচার বই আজকে ঘোষণা হবে কালকে কে পাচ্ছেন। আর সাপ্তাহিক এঙ্গেজমেন্টের উপরে তো থাকছেই এই বইটা, বড় বইটা 580 টাকার, সম্পূর্ণ বিনামূল্যে, কুরিয়ার খরচ আমাদের, শুধু হাতে নিয়ে নেবেন। বাহ কি মজা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক উত্তর? 3 নাম্বার প্রশ্ন বলতে হবে। শারমিন আক্তার বলছেন হচ্ছেন 2 এর ডি, রোকসানা বলছেন হচ্ছে ডি নাম্বার ছিল। ওকে 3 নাম্বার। যেহেতু মডেল সেহেতু আমি কথা কম বলবো, আনসারটা আপনারা করার চেষ্টা করবেন। রিপা আক্তার বলেছেন ডি নাম্বার। আচ্ছা দেখি এটা কি আনসার হচ্ছে।
আই হ্যাভ সবগুলোতে আই হ্যাভ আছে। ধরেন এ ধরনের কারেকশন রিলেটেড প্রশ্ন সলভ করার জন্য টিপসটা কি? এ ধরনের কারেকশন রিলেটেড প্রশ্ন সলভ করার টিপস আছে। টিপসটা হলো আপনি এখানে বিশেষ একটা ওয়ার্ডের দিকে নজর দিবেন, দেখবেন যে কোনো এক জায়গাতে ওই জায়গাটাতে ভুল মানে চেঞ্জ আছে, কম বেশি আছে বিভিন্ন অপশনে। যেমন দেখেন এখানে আছে মেনি, এখানে আছে মেনি, এখানে আছে মাছ, এখানে আছে মাছ। তার মানে আপনি কিন্তু কারেকশনের এই ক্লুটা পেয়ে গেলেন যে কোন জায়গাতে প্রবলেম বা ভুল থাকতে পারে, সেই জায়গাটা কিন্তু পেয়ে গেলেন। তাহলে মাছ হবে না মেনি হবে, এইটা যদি আগে নির্ধারণ করতে পারি আমরা, তাহলে অটোমেটিক এখান থেকে দুইটা অপশন বাদ দিতে পারবো, রাইট? সো খেয়াল করেন এখানে মাছ ওয়ার্কস, মেনি ওয়ার্কস। এখন আমাদেরকে জানতে হবে এই ওয়ার্ক শব্দটা কোন নাউন। আমরা জানি ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনের সামনে এই মেনি ডিটারমিনার বসে না, দ্যাটস ওয়াই এই দুটো অপশন আগে থেকেই ক্রস। এইবার হাতে থাকলো সি আর ডি। সি আর ডি এর মধ্যে মাছ ওয়ার্ক। যখনই বললাম ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল নাউন, তখনই এর সাথে আর এস হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আনসারটা হচ্ছে ডি নাম্বার। ভদ্রভাবে আনসার পেয়ে গেলাম ডি নাম্বার। 3-এর আনসার হচ্ছে ডি। এম এ মমিন ভাই খেয়াল করেন 3-এর আনসার ডি। রোকসানা তাসনিম আনসার ঠিক হয়েছে, গুড। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। 4 স্টেয়ার মানে তাকিয়ে থাকা, গ্ল্যান্স মানে হচ্ছে এক পলক তাকানো। এইটা আসছে হচ্ছে আপনার এই প্রশ্নটা দেওয়া হয়েছে অ্যানালজি থেকে। স্টেয়ার মানে তাকিয়ে থাকা। উৎপল রায় আমার 3টা আইডি প্রত্যেকটাতে শেয়ার করছি, গুড। আপনি যখন শেয়ার করবেন লিখে দেন, আপনার ফ্রেন্ডদেরকেও কিছু পাঠান, যত শেয়ার করবেন আমাদের কাছে কিন্তু উঠে যায়, আমরা পেজে দেখতে পাই যে কে বেশি শেয়ার করেছে, কে বেশি এঙ্গেজ। আজকে সর্বোচ্চ শেয়ার দাতা পাবে এক্সপার্ট লিটারেচার বই, 200 টাকা মূল্যের। ওকে, 4 নাম্বার স্টেয়ার মানে তাকিয়ে থাকা। স্টেয়ার মানে এমন ভাবে তাকাচ্ছেন, চোখ আর ফিরবে না, এটার নাম হলো স্টেয়ার। আর গ্ল্যান্স মানে হলো এক পলক তাকা। গ্ল্যান্স মানে কারো দিকে আপনি এক পলক তাকিয়ে থাকলেন, একবার একটু নজর দিলেন, এরকম। সো এখানে আমার লাগবে কোনটা? তার মানে এই দুইটার মধ্যে পার্থক্য কি বা দুইটার মধ্যে মিল কি, সম্পর্কের ভিত্তিতে এখান থেকে একটা সম্পর্ক মিলাতে হবে। এটার নামই অ্যানালজি। গ্ল্যান্স এক নজর তাকানো, আর স্টেয়ার মানে একভাবে তাকিয়ে থাকা। তার মানে এটা হচ্ছে অল্প আর এটা হচ্ছে ফোর্স, ঠিক আছে? এইবার আসেন, কোনো একটা কাজের এইটা হচ্ছে একটা লিমিটেড মাত্রা আর এইটা হচ্ছে একটা ফোর্স মাত্রা, ফোর্স বা যেটাকে আমরা আরো বেশি নজরে তাকিয়ে থাকি, এইরকম রিলেশন আছে কোথায়? দেখেন স্কর্ন মানে ঘৃণা, অ্যাডমায়ার মানে প্রশংসা, সম্পূর্ণ বিপরীত, এটার সাথে মিলল না। গাল্প মানে হচ্ছে একবারে গিলে খাওয়া, আরেকটা হচ্ছে সিপ মানে হচ্ছে অল্প অল্প কেড়ে গেলা বা চুমুক দিয়ে খাওয়া। সিপ চুমুক দেওয়া মানে আমরা যেটা চা খাই, আর গাল্প মানে গিলে খাওয়া, আমরা হচ্ছে একেবারে পানি মুখে নিলাম, গপ গপ করে গিলে খেলাম। সো এইটা হচ্ছে এইটার সাথে সম্পর্ক আছে, সেম স্টাইলে, বিষয়টা সেম, ঠিক আছে? রিপা আক্তার নিউ ক্লাস করছেন, আপনাকে স্বাগতম আমাদের এক্সপার্ট ইংলিশ পরিবারের সাথে থাকার জন্য, থাকবেন। তাহলে সিপ অল্প অল্প করে গেলা, আর গাল্প হচ্ছে একেবারে গিলে খাওয়া, এইটার সাথে রিলেশন। গ্ল্যান্স মানে এক পলক দেখা, আর স্টেয়ার মানে তাকিয়ে থাকা, ক্লিয়ার? তার মানে একটার চার একটা ফোর্স দিচ্ছে। অনেক সময় এরকম হয়, এগুলো নেগেটিভ শব্দ হিসাবে ইউজ হয়, কিন্তু আমরা এগুলোকে অ্যাফার্মেটিভ শব্দ হিসাবেই দেখবো, যে না এটা নর্মাল তাকিয়ে থাকা, এটা এমন না যে কারো দিকে কুদৃষ্টি তাকিয়ে থাকা, সেটা বলা হচ্ছে না। এক নজরে কোনো দিকে তাকিয়ে থাকা, সেটা হচ্ছে এই স্টেয়ার। ওকে, আচ্ছা এবার যাব পরের প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর, রিপা আপু আপনি আসেন কোথা থেকে, মানে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন জানাবেন। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম। আইডেন্টিফাই দ্য ওয়ার্ডস that remains the same in plural form. তার মানে এখানে কোনটা এমন একটা শব্দ আছে যেটা প্লুরাল ফর্মেও একই থাকবে, ওকে? কারা কারা ক্লাস শেয়ার করেছেন শেয়ার ডান লিখে দিবেন, শেয়ার ডান লিখে দিবেন। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইনস দ্য সেম ইন প্লুরাল ফর্ম। এখানে কোন শব্দটা আছে যেটা প্লুরাল ফর্মেও একই থাকবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেওয়া হয়েছে নাম্বার অধ্যায় থেকে। নাম্বার বিসিএস বা অন্যান্য পরীক্ষায় নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসেই। কেন যে নাম্বার অধ্যায়ের উপরে কর্তৃপক্ষের এত ভালোবাসা, কারণ এটা আসলে আমাদের বাস্তব জীবন অনেক প্রয়োজন। অনেকে ইংলিশ পড়ায় বুঝেই না যে কোন ইংলিশগুলো আসবে। মনে রাখবেন একেবারে ট্রেন্ডিং ইংলিশগুলো বেশি আসে। ঠাকুরগাঁও থেকে আসেন রিপা, ঠাকুরগাঁও গিয়েছি আমি। তাহলে এখানে কোন শব্দটা নিজেই সিঙ্গুলার বা নিজেই সবসময় প্লুরাল থাকবে, সেটা হলো ডিআর।
ডিয়ার মানে আমরা জানি হচ্ছে হরিণ, কিন্তু এই ডিয়ার শব্দটা নিজেই সিঙ্গুলার, নিজেই প্লুরাল। ডিয়ারের মতো আর কিছু শব্দ আছে, চাইলে আপনারা লিখে নিতে পারেন। ডিয়ারের মতো আর কিছু শব্দ আছে, লিখে নিতে পারেন। শিপ, ডিয়ার, পেয়ার, ডজন, স্কোর। শিপ, ডিয়ার, পেয়ার, ডজন, স্কোর, এই শব্দগুলো সিঙ্গুলারও যেভাবে বসবে প্লুরালেও সেভাবে বসবে। এগুলোর সাথে কখনো এস বা ইয়েস যুক্ত করার কোনো সুযোগ নাই, কারণ এগুলোকে বলা হয় হচ্ছে জিরো প্লুরাল। তার মানে হচ্ছে নিজেই সিঙ্গুলার, নিজেই প্লুরাল। আর বাকি সবগুলোর প্লুরালের সাথে আমরা এস যোগ করতে পারি, যেমন হর্সেস, টাইগার্স, এলিফ্যান্টস, সবগুলোর সাথেই কিন্তু এস হতে পারে। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি আমরা। চলছে হাই ভোল্টেজ কোশ্চেন সলিউশন, হাই ভোল্টেজ মডেল টেস্ট, কোশ্চেন নাম্বার 6। A song embodying religious and sacred emotions, কি হবে आंसर? শারমিন আপু বলছিলেন 5 এর এ, আচ্ছা রোকসানা বলছিলেন ডিয়ার, ঠিক আছে। এবার আসেন 6 নাম্বার, a song embodying religious and sacred emotions, কি হবে आंसर? কি হবে? বলছে a song embodying religious and sacred emotions, মানে এমন একটা গান যেটার মধ্যে নিহিত থাকবে, বলছে এমন একটা গান যেটার মধ্যে এমবডিং মানে নিহিত থাকবে রিলিজিয়াস ধর্মীয় অ্যান্ড স্যাক্রেড ইমোশনস, মানে হচ্ছে পবিত্র ইমোশন, স্যাক্রেড। আচ্ছা, তাহলে আমরা সেটাকে কি বলবো? ইমোশন থাকবে যেটা হচ্ছে ধর্মীয় এবং সেখানে প্রার্থনা সূচক কিছু ইমোশন থাকবে, সেটার নাম হলো হিম, যেটাকে আমরা অনেক সময় শোক সঙ্গীত বলে থাকি। শোক সঙ্গীত, তার মানে ধর্মীয়ভাবে যখন কোনো সঙ্গীত গাওয়া হয় সেটাকে বলা হচ্ছে শোক সঙ্গীত বা স্যাক্রিড সং। স্যাক্রিড সং, যে গানের মধ্যে একই সাথে দুঃখ থাকবে, একই সাথে ধর্মের বাণী থাকবে, সেটার নাম হচ্ছে হিম। হিম। ওকে, নেক্সট কোশ্চেন 7 নাম্বার, দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যান্স ট্রেনিং এডুকেশনস, কি হবে आंसर? দ্রুত উত্তর করতে হবে। রোকসানা আপু, রোকসানা তাসনিম 6 এর এ, ক্লাসটা শেয়ার করতে হবে। যারা শেয়ার করবে আজকে কিন্তু এখনো সুযোগ আছে, লাস্ট ক্লাস আজকে দিনের জন্য এই লিটারেচার বইটা সে ফ্রি পাবে। বিসিএস সহ অন্যান্য পরীক্ষায় 100% কমন প্রাপ্ত বই এক্সপার্ট লিটারেচার। আর সাপ্তাহিক এঙ্গেজমেন্টে তো আপনাদের জন্য থাকবেই এই 580 টাকার একখান বড় বই। সো দেরি কেন? মোসাম্মদ শারমিন বলছেন হচ্ছে 6 এর आंसर হচ্ছে সি। 7 এর বলেন 7, দেয়ার ইজ নো অল্টারনেটিভ। অল্টারনেটিভের সাথে আমরা জানি অল্টারনেটিভ খুবই সহজ, এটা অনেকেরই মুখস্থ আছে। অল্টারনেটিভের সাথে বসে টু, आंसर হচ্ছে টু, অল্টারনেটিভ টু। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং। আচ্ছা, তার মানে ট্রেনিং এর বিকল্প কোনো কিছু নাই। কোশ্চেন নাম্বার 8, কি হবে आंसर? Socrates was accused dash misleading the young section in Athens. আচ্ছা, এখানে সক্রেটিস was accused, এই was accused কথাটার মানে কি? এটা প্যাসিভ ভয়েস আছে, এটার মানে হলো অভিযুক্ত করা হয়েছিল। অভিযুক্ত করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল, অভিযুক্ত করা হয়েছিল। সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ, অ্যাকিউজের সাথে এখানে কি হবে? অফ হবে। কেন? কারণ অ্যাকিউজের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে অফ বসে। তার মানে সক্রেটিসকে অভিযুক্ত করা হয়েছিল মিসলিডিং দ্য ইয়াং, মানে হচ্ছে যুবকদেরকে বা যুবক সেকশনকে ভুল পথে পরিচালিত করার জন্য ইন অ্যাথেন্স, অ্যাথেন্সে, গ্রিসের অ্যাথেন্সে। দিনে তো আসলেন না, অসময়ে আসছি। সকালে কয়টার দিকে হবে? 11টা 12টা? আপনি আসবেন 12টা থেকে 4টার মধ্যে, 3:30টার মধ্যে। ওকে, কোশ্চেন নাম্বার 8, সক্রেটিস ওয়াজ অ্যাকিউজড অফ, অ্যাকিউজের সাথে বসবে হচ্ছে অফ। পেমেন্টটা কি দিয়ে দিন? কাল আসেন। অ্যাকিউজের সাথে বসবে হচ্ছে অফ, অফ, অ্যাকিউজড অফ। ক্লিয়ার? রিপা বলছেন হচ্ছে 8 এর বি নাম্বার। এরপর আসেন 9 নম্বর,
দ্য জিপসিস আর পিপুল হু, 9 নাম্বার, জিপসিস, দ্য জিপসিস আর পিপুল হু, জিপসিস হচ্ছে ওই লোকেরা, হু যারা, যারা কি করবে, এখানে আনসার কি হবে, এটা একটা গ্রামারের প্রশ্ন। চলছে হাই ভোল্টেজ মডেল টেস্ট, আজকের মডেল 3। ইনশাল্লাহ আজকের যে 20টা প্রশ্ন দিব এখান থেকে 1 মার্কস কমন পাবেন, যে কোনো পরীক্ষাতে 1 মার্কস কমন পাবেন, সেই ধরনের প্রশ্নগুলোই দেওয়া হচ্ছে। দ্য জিপসিস আর পিপুল হু, যারা, এই হু এর পরবর্তীতে যখনই শূন্যস্থান দিয়েছে তখন মনে রাখবেন এখানে যে ভার্বটা বসবে সেই ভার্বটা হবে পূর্বপদের সাথে মিল রেখে, পূর্বপদ হচ্ছে পিপুল, আর পিপুলের সাথে মিল রেখে যা বসার বসবে। এখন পিপুলের সাথে আরও হয়, কোনো সমস্যা নাই, কেমও হয়, হ্যাভও হয়, সবই ঠিক আছে, স্টিলও হয়। এখন প্রশ্ন হলো আসলে আনসারটা কি? আনসারটা হচ্ছে এটাই, আপনাকে আগে বুঝতে হবে জিপসিস মানে কি। জিপসিস মানে হচ্ছে বেদুইন বা বেদে। বেদুইন বা বেদে বোঝাচ্ছে যে যারা, যাদের নিজস্ব কোনো ঘরবাড়ি নাই, তারা হচ্ছে সবসময় রাস্তায় ঘুরে বেড়ায়, অর্থাৎ যেখানে রাইত সেখানে কাইত, একটা শব্দ বাক্য আছে না এরকম। সো জিপসিস বলতে আসলে কাদেরকে বোঝানো হচ্ছে? জিপসিস আর পিপুল ওই ধরনের লোককে বোঝায় হু আর অলওয়েজ অন দ্য মুভ, বা যারা সবসময় চলাফেরার মধ্যে থাকে। বেদুইন মানে যাদের কোনো থাকার স্থান থাকলেও তারা কি করে, বিভিন্ন জায়গায় শুধু ঘুরে ঘুরে বেড়ায়, এইটাই হচ্ছে বেদুইন। বা আর হু আর অন দ্য মুভ মানে যারা সবসময় কি চলমান থাকে। ঠিক আছে, এই ছিল 9 এর আনসার হচ্ছে সি নাম্বার। নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি 10, দ্য পোর ড্যাশ মাচ ইন উইন্টার, কি হবে আনসার? ক্লাসটা যাদের ভালো লাগে, ন্যূনতম ভালো লাগে, আপনার 2 জন বন্ধুকে হোক, 1 জন বন্ধুকে হোক এই ক্লাসের মধ্যে যুক্ত করান, একসাথে পড়াশোনা করেন। দেখেন ইংলিশ প্রিপারেশন এমন জিনিস, সারাদিন প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন জিনিসগুলো আপনার ব্রেনের মধ্যে ঢুকবে, যেহেতু বিদেশি ল্যাঙ্গুয়েজ। সো আমাদের দেখেন, আপনি যখন কমেন্টস করছেন ওখানে শেয়ার বাটনটা আছে, শেয়ারে ক্লিক করলে আপনার ফ্রেন্ডদের লিস্ট আসবে, লিঙ্কটা কপি করে ওদেরকে মেসেঞ্জারে দিয়ে দেন, অথবা সরাসরি চাপতে দিয়ে দেন। দ্য পোর ড্যাশ মাচ ইন উইন্টার, এই যে দ্য পোর কথাটার বাংলা হচ্ছে গরিবেরা। দ্য পোর মানে কি? গরিবেরা। ড্যাশ মাচ ইন উইন্টার মানে শীতকালে কি? আনসার কি হবে? গেইনিং অর্জন করে অনেক, গেইন অর্জন করে অনেক, বি গেইন অর্জন করে অনেক, সাফার্স মাস ভুগে অনেক। এটা তো সহজ রে ভাই, এটা তো পারার কথা। এই কোশ্চেনটা একদমই সহজ। তো এখানে আনসার হবে হচ্ছে 10-এর এ নাম্বার। দাপর গরিবেরা সাফার ভুগে থাকে মাছ অনেক পরিমাণে ইন উইন্টার শীতকালে। আচ্ছা মমিন ভাই আপনি এটাকে কেন সি আনসার করলেন? আমি তো যুক্তি বুঝলাম না। শারমিন হচ্ছে 9-এর সি বলছিলেন, 9 না 10-এ আছি আমরা। সো এটা কেন গেইন বললেন ভুল করে নাকি? আনসার হবে সাফার্স। দ্য পোর গরিবেরা সাফার্স ভুগে থাকে মাছ অনেক পরিমাণে ইন উইন্টার শীতকালে। খুবই স্বাভাবিক কথা, শীতকালে তাদের বিপদের শেষ নাই। চলছে হাই ভোল্টেজ মডেল টেস্ট, আজকে মডেল 3। 11 নম্বর প্রশ্ন। 11 বলছে which one of the following is an adverb, নিচের কোনটা একটা অ্যাডভার্ব, নিচের কোনটা একটা অ্যাডভার্ব? আনসার হচ্ছে সামডে, আনসার হচ্ছে সামডে। আচ্ছা এটা আমি আপনাদেরকে প্রথমেই বলে দিলাম সামডে কেন অ্যাডভার্ব, সেটা কে বলতে পারবেন? সামডেটাকে আমরা কেন অ্যাডভার্ব বলছি মনে রাখবেন, সময়বাচক শব্দ, সময়বাচক, স্থানবাচক আর হচ্ছে ম্যানার বা ধরনবাচক, এই শব্দগুলো যখন বাক্যে থাকে এগুলো যদি বাক্যের ভার্বকে মডিফাই করতে পারে তাহলে এই সকল সময়বাচক শব্দ, সকল স্থানবাচক শব্দগুলো বাক্যে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। সো এখানে সময় বা স্থান বোঝাতে একটাই শব্দ আছে সময় বোঝাতে, সেটা হলো সামডে, এনি ডে, সামডে, এভরিডে, নো, এরকম যত ডে যুক্ত শব্দগুলো আছে, অথবা আমরা জানি অলওয়েজ, রেগুলার, সামটাইমস, অকেশনালি, লাস্ট ডে, সিন্স, মর্নিং, এই যে যত সময়বাচক ব্যাপারগুলো আছে এগুলো সব সেন্টেন্সে থাকা মানে এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব। আমরা এই সুন্দর একটা ক্লু অনেকেই জানতাম না কিন্তু, যে এগুলো হচ্ছে অ্যাডভার্ব। কে কে আগে থেকে জানতেন আর কে কে জানতেন না আপনারাই ভালো জানেন, কিন্তু আমি আজকে যে ক্লাসটা নিচ্ছি এখানে অনেক কিছু শেখার আছে, শেখার জিনিসগুলো দিয়ে সাজিয়েছি। কার্টেইলের বিপরীত শব্দ কি? কার্টেইল, কার্টেইল, কার্টেইলের বিপরীত কি? কার্টেইল, কার্টেইল, কার্টেইল শব্দের বিপরীত কি? কার্টেইল
শারমিন আক্তার, মমিন ভাই শেয়ার করবেন নিজের পার্সোনাল প্রোফাইলে শেয়ার করে রাখেন, যাতে করে পরবর্তীতে আপনি চাইলে এই ক্লাসগুলো আবার রিপিট মাঝে মধ্যে দেখতে পারেন। ঠিক আছে, ইংলিশ যদি পারেন তাহলে মধু, আর যদি না পারেন তাহলে 20। এই জন্য এই না পারা 20কে আমি কিভাবে মধুতে রূপান্তর করব, সেটার জন্য আমার সাথে ইনশাল্লাহ আপনাদেরকে ফ্রি ক্লাসগুলোতে, সম্পূর্ণ ফ্রি ক্লাসগুলোতে সময় দেন। 1-1.5-2 মাস যত সময় দিবেন আপনার জন্য তত ক্লিয়ার হবে। অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ডিজিটাল ক্লাসরুমের আয়োজন করেছি। আচ্ছা দেখেন, কার্টেইলের বিপরীত শব্দ কি? কার্টেইল মানে হচ্ছে কোনো কিছুকে কেটে কমানো বা সংক্ষেপ করা, কেটে কমানো বা কোনো কিছুকে সংক্ষেপ করা। ওকে, আর সেভ মানে হচ্ছে যা আছে তাই সংরক্ষণ করা। সো এটা একটা বিপরীত। তো কার্টেইল মানে হচ্ছে কোনো কিছু কেটে কমানো বা হ্রাস করা, কেটে কমানো বা হ্রাস করা। ওকে, এটার বিপরীত হচ্ছে সেভ মানে সংরক্ষণ করা বা কোনো কিছুকে রেখে দেওয়া। ক্লিয়ার? পরের প্রশ্নে আসি। 13 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কয়ার? এই কয়ার শব্দের অ্যান্টোনিম কি? কয়ার এটা আমি বলছি, তাড়াতাড়ি আপনারা আগে করেন। কয়ার শব্দের অ্যান্টোনিম কি বলেন? হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ কয়ার? কয়ার শব্দের অ্যান্টোনিম কি? কয়ার শব্দের অ্যান্টোনিম কি হবে? দেখেন তো, এইটা অ্যান্টোনিম চেয়েছে। দেখেন ভোকাবুলারির এই প্রশ্নটা দেখেন, অ্যান্টোনিম। আর এইটার মানে তো আগে জানতে হবে। এটার মানে হলো বিশৃঙ্খল। এটার মানে হলো বিশৃঙ্খল। এটার মানে বিশৃঙ্খল বা এলোমেলো। সো এটার আনসার হবে অর্ডারলি। এটার আনসার হবে অর্ডারলি। অর্ডারলি, অর্ডারলি। তাহলে কয়ার মানে হচ্ছে কয়ার, আর এটার অ্যান্টোনিম হচ্ছে অর্ডারলি। কয়ার শব্দের অ্যান্টোনিম হচ্ছে অর্ডারলি। এই কয়ার মানে হচ্ছে আসলে বিশৃঙ্খল বা এলোমেলো, আর এইটার অ্যান্টোনিম হচ্ছে অর্ডার বা শৃঙ্খলা। অর্ডার বা শৃঙ্খলা সিনোনিম থেকে আসা, অ্যান্টোনিম থেকে আসা প্রশ্ন। এইবার একটা লম্বা প্রশ্ন এনেছি 14 নাম্বার। দেখি কে কে আছেন এই প্রশ্নটা রাইট আনসার করতে পারেন। দেখি আপনাদের অবস্থা দেখি। মোসাম্মদ রিপা বলছেন কয়ার মানে হচ্ছে অ্যাবনর্মাল। এক্স্যাক্টলি তাই। এখন বলেন এটার আনসার কি হবে? 14 নম্বরের আনসার কি হবে? 14, he worked every hard so that he could succeed in life. So that he could succeed in life. So that he could succeed in life. He worked very hard so that he could succeed in life. এটাকে তৈরি করতে বলেছি হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড আসলে এই সো দ্যাট যুক্ত যেটা আছে এটা হলো কমপ্লেক্স। তো রুলসটা আপনাকে খুঁজতে হবে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড। এখন আসেন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড খুঁজবেন। সো কম্পাউন্ডের ক্ষেত্রে সেন্টেন্সে কোন কোন কনজাংশনগুলো থাকে এর একটা প্রি থিঙ্কিং থাকলে সহজে উত্তর করতে পারবেন। আচ্ছা দেখেন, আমরা কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে আসতে হলে এই সো দ্যাটের পরিবর্তে আমরা কি কি কনজাংশন ইউজ করতে পারি। যেমন এইখানে কি কি কনজাংশন আছে সেটা দেখি। যেমন এখানে আছে অ্যান্ড, আর এই সেন্টেন্সটাতে কোনো কনজাংশন নাই, ইন অর্ডার টু আছে। এটা আসলে কোনো কনজাংশন যেহেতু নাই, তার মানে এটা সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স আমার লাগবে না, আমার লাগবে কম্পাউন্ড। হি ওয়ান্টস টু সাকসেস ইন লাইফ অ্যান্ড সো, এই অ্যান্ড এর পরে আবার সো উল্লেখ করা আছে, অ্যান্ড দিয়ে এখানে আছে সো, অ্যান্ড সো হি ওয়ার্ক ভেরি হার্ড, অ্যান্ড সো হি ওয়ার্ক ভেরি হার্ড। আচ্ছা এইবার দেখেন এই প্রশ্নটা আনসার হচ্ছে এই বি আর ডি এর মধ্যে ঘুরছে। কে বলতে পারতেছেন? হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর কাজ করে, সো দ্যাট যাতে হি কুড সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে পারে। এইবার আনসার হবে হচ্ছে হি ওয়ান্টেড টু সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হতে চায়, অ্যান্ড সো এই কারণে হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করে। আনসার হবে ডি নাম্বার। আর যদি এইটা দিতেন হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, অ্যান্ড হি সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হলো। আসলে এইটা না, কারণ এইখানে এইভাবে সেন্টেন্সটা ওইখানে বাংলা ছিল না, বাংলা যেভাবে ছিল সেইটার সাথে ম্যাচিং থাকতে হবে, যে সে কঠোর পরিশ্রম করতো যাতে সে সফল হতে পারত। তার মানে ওইটার মিনিং ঠিক ছিল, মানে শি ওয়ান্টেড টু বি সাকসেড ইন লাইফ, সে জীবনে সফল হতে চেয়েছিল,
সেই কারণে সে কঠোর পরিমাণে পরিশ্রম করেছিল। এইটার মিনিং এর সাথে এইটার মিনিং এর ম্যাচিং আছে। সো অর্থের মিল রেখে বাক্যের স্ট্রাকচারে পরিবর্তন আসতে পারে, সেটাই হচ্ছে ট্রান্সফরমেশন। সো কমপ্লেক্সের সাথে এইটার স্ট্রাকচারের মিল আছে, মানে স্ট্রাকচার যাই হোক অর্থের মিল আছে। সো আনসারটা হচ্ছে ডি নাম্বার। ও এখানে কিন্তু এ নাম্বার অপশন মিসিং, এ নাম্বার অপশন নাই, রিপা আক্তার। আনসার হবে 14 এই ডি নাম্বার, ডি। এখন যদি বলেন বি কেন হচ্ছে না, বি এর অর্থটা মিল নাই। হি ওয়ার্ক ভেরি হার্ড, সে কঠোর পরিশ্রম করলো, অ্যান্ড হি সাকসিড ইন লাইফ, সে জীবনে সফল হলো। জিনিসটা তো এরকম বলেনি, এখানে বলছে সে কঠোর পরিশ্রম করছে যাতে করে সে সফল হতে পারত, এই কারণে সে পরিশ্রম করত। ক্লিয়ার? সো আমার মনে হয় অল্প কথায় যথেষ্ট, বেশি কথার প্রয়োজন নাই। 15 নম্বর, ক্যান ইউ টেল মি হোয়ার। এই যে আরেকটা মারাত্মক প্রশ্ন, এই মারাত্মক প্রশ্নটা আপনাদের মধ্যে দেখি কে কে সলভ করতে পারছেন। তাড়াতাড়ি ক্লাসটা শেয়ার করবেন, আপনাদের যত শেয়ার তত কেয়ার। শেয়ার আপনাদের বাড়বে, আমার কেয়ার বাড়বে। আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আমি বেশি বেশি ক্লাসে মনোযোগী হব। দেখেন, ক্যান ইউ টেল মি হোয়ার, ক্যান ইউ টেল মি হোয়ার কি হবে এটার আনসার? ক্যান ইউ টেল মি হোয়ার। দেখেন, ক্যান ইউ টেল মি হোয়ার, এইখানে একটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে এই 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে। এই অধ্যায়টার নাম হলো এমবেডেড কোশ্চেন। আপনি অধ্যায়টা ধরতে পারছেন কিনা আগে সেটা চিন্তা করেন। এমবেডেড কোশ্চেন, এমবেডেড কোশ্চেন অধ্যায়ের মূল কথা হলো এই যে যে ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের মাঝে থাকে, তাহলে এই ডাব্লিউএইচ ওয়ার্ডযুক্ত যে অংশটা এই পাশে তৈরি হবে, সেই অংশটা কখনো ইন্টারোগেটিভ হবে না। দেখেন, এই অংশটার নাম হলো সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আর ডাব্লিউএইচ ওয়ার্ড বা কনজাংশন ব্যতীত যে অংশটা, এটার নাম হলো মেইন ক্লজ, এটার নাম মেইন ক্লজ, আর এইটার নাম হবে সাবঅর্ডিনেট ক্লজ। তো এই হোয়ারের পাশে যে সাবঅর্ডিনেট ক্লজটা, মনে রাখবেন সাবঅর্ডিনেট ক্লজকে কখনোই ইন্টারোগেটিভ ফরম্যাটে করা যাবে না। ইন্টারোগেটিভ ফরম্যাট মানে বোঝানো হচ্ছে আগে অক্সিলারি ভার্ব পরে সাবজেক্ট, এমনটা করা যাবে না। বরংস করতে হবে আগে সাবজেক্ট পরে অক্সিলারি ভার্ব, মানে যেটাকে বলা হয় ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে এটা হলো অ্যাসার্টিভ ফরম্যাট। তাহলে নিয়মটা হলো, যদি আমি আবার বলছি, স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, মেইন ক্লজ প্লাস ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এই হলো স্ট্রাকচার। প্রথমে মেইন ক্লজ থাকবে, তারপর ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর হচ্ছে সাবজেক্ট ভার্ব। সো এখন আপনি খুঁজেন কোথায় এই স্ট্রাকচারে ফলো করা আছে। মিস্টার মমিন বলছেন হচ্ছে 15, আনসার হচ্ছে ডি। জাকারিয়া আমাদের সাথে নতুন যুক্ত হয়েছেন। 15 আনসার কি হবে? 15 আনসার বলছেন নাকি আপনি? আনসার হবে হচ্ছে 15, এই যে আগে সাবজেক্ট পরে ভার্ব, ডাব্লিউএইচ ওয়ার্ড তো হোয়ার দেওয়াই আছে। সো আগে সাবজেক্ট মিস্টার আলী লিভস, এই হলো ভার্ব। আনসার হচ্ছে সি নাম্বার। চক্ষু বুঝে আনসার করে দেবেন। শুধু এই স্ট্রাকচারটা আপনার মনে রাখতে হবে। একটা মেইন ক্লজ থাকবে, সেই মেইন ক্লজটা যেভাবেই থাক, তারপর ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপর আগে সাবজেক্ট পরে ভার্ব ডট ডট। এবার মেইন ক্লজটা ইন্টারোগেটিভ স্টাইলে আছে, ক্যান আগে আছে, দ্যাটস ওয়াই বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। এগুলো সব একেবারে ভেঙে ভেঙে স্পষ্ট আকারে কিন্তু এক্সপার্ট বইতে আলোচনা করা আছে। আমি মূলত ওখান থেকে জিনিসগুলো নিয়ে আপনাদেরকে পড়াচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। আচ্ছা, এই প্রশ্নটা কি সবাই বুঝতে পারছেন? বোঝা শেষ হয়েছে? তাহলে আমি চেঞ্জ করব 15 নম্বর প্রশ্ন। নেক্সটে যাচ্ছি 16 নম্বর, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস। সুপারসিলিয়াস, হোয়াট কাইন্ড অফ ম্যান, কোন ধরনের মানুষ, ইজ কোয়াইট সম্পূর্ণরূপে, অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস, মানে সুপারসিলিয়াস এক ধরনের মানুষ, এই মানুষের সম্পূর্ণ অপোজিট টাইপের মানুষকে সহজ কথা ঘুরিয়ে বললে এই শব্দটার বিপরীত শব্দ কি? সুপারসিলিয়াস শব্দের বিপরীত কি? সুপারসিলিয়াস শব্দের বিপরীত কি? সুপারসিলিয়াস মানে তো বুঝতে হবে। সুপারসিলিয়াস মানে কে জানেন? উদ্ধত। উদ্ধত, উদ্ধত মানে হলো যার আচরণ খারাপ, আচরণ খুবই খারাপ, উদ্ধত আচরণ। বিনয়ী না। আমি যেমন একজন ভালো মানুষ, বিনয়ী, আমার আচরণ খারাপ না, আমি হচ্ছে সুপারসিলিয়াসের বিপরীত। সুপারসিলিয়াসের বিপরীত, সুপারসিলিয়াসের বিপরীত হচ্ছে অ্যাফেবল। অ্যাফেবল মানে হলো নমনীয়। অ্যাফেবল কথাটার মানে হলো নমনীয়, অ্যাফেবল।
হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস, তার মানে সুপারসিলিয়াসের বিপরীত হচ্ছে অ্যাফেবল বা নমনীয়, অ্যাফেবল বা নমনীয়। ওকে, 15 আনসার হচ্ছে এ নাম্বার, 15 আনসার এ। ওকে, নেক্সট, ও সরি 16 আনসারটা হচ্ছে এ। এটা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসা একটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ ছিল। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 17 চলছে হাই ভোল্টেজ মডেল টেস্ট, হাই ভোল্টেজ মডেল 3। 20টি কোশ্চেনের মধ্যে ইনশাল্লাহ একটা প্রশ্ন কমন থাকবে আজকে যে কোনো পরীক্ষায়। 17 নাম্বার, দ্য নার্স অ্যাটেন্ডেন্ট ড্যাশ দ্য প্যাসেন্টস। দেখেন অ্যাটেন্ডেড শব্দের সাথে কোন প্রিপোজিশন যাবে? দ্য নার্স অ্যাটেন্ডেড আপন দ্য পেশেন্টস। এই আপন, অ্যাটেন্ড আপন কথাটার মানে কি? অ্যাটেন্ডের সাথে আপন মানে সেবা করা। অ্যাটেন্ড আপন কথাটার মানে হচ্ছে সেবা করা, অ্যাটেন্ড আপন, তার মানে হচ্ছে দ্য নার্স অ্যাটেন্ড আপন দ্য পেশেন্টস, মানে হচ্ছে নার্স কাদের সেবা করে? রোগীদের সেবা করছিল বা করেছিল। নার্স রোগীদের সেবা করেছিল। রিপা বলেছেন 16 এ। 17 নম্বর বলেন। 17। ওকে, পরের প্রশ্নে যাব আমরা। 17 শেষ, তার মানে 17 হচ্ছে অ্যাটেন্ডের সাথে আপ বসে। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, কিন্তু মুখস্থ করে নেবেন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, মমিন বলছেন 2, না 2 হবে না। অ্যাটেন্ড টু যেটা মমিনের প্রশ্নের জবাব ধরে আমি বলি, অ্যাটেন্ড টু এটার মানে হচ্ছে কোথাও হাজির হওয়া, অ্যাটেন্ড। হ্যাঁ, আর এটা হলো অ্যাটেন্ডেডের সাথে আপন হবে। এই জন্য তো দেওয়া হয়েছে, এমনি এমনি দেওয়া হয় না এই প্রশ্নটা ভুল করবেন অনেকে, সেটা জেনেই দেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন। 18, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্ল্যান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। প্ল্যান্টিং ট্রিজ ফর 2 আওয়ার্স। শারমিন 17 আনসার বলেছেন হচ্ছে ডি নাম্বার। হ্যাঁ, 18 বলেন। 18 দ্রুত, আমাদের কিন্তু হাই ভোল্টেজ মডেল 3 এর প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 20টি প্রশ্ন আলোচনা করব বলছিলাম, আর 2টা প্রশ্ন আছে, কিন্তু বোনাস আছে 2-1টা। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এখানে রুলসটা কি? রুলসটা হচ্ছে প্রথম সাবজেক্ট, এর সাথে যখন কিছু শব্দ থাকবে, শব্দগুলো হচ্ছে এর মধ্যে একটা হলো অ্যালং উইথ। অ্যালং উইথ ছাড়া আরো আছে, যেমন টুগেদার উইথ, and not, as well as। এই যেগুলো লিখলাম, এইগুলোর সাথে 2টা সাবজেক্ট যুক্ত থাকলে, প্রথম সাবজেক্ট আর পরবর্তীতে কিছু একটা সাবজেক্ট, এই 2টা সাবজেক্ট যুক্ত থাকলে এই ক্ষেত্রে আসল সাবজেক্টটা হচ্ছে এই প্রথম সাবজেক্ট, আর ওই বাক্যে এই প্রথম সাবজেক্ট অনুযায়ী আমাকে ভার্ব ব্যবহার করতে হবে। এটাই হলো মূল কথা। তার মানে এখন দেখেন এখানে 2টা সাবজেক্ট কি, একটা হলো প্রিন্সিপাল আর অ্যালং উইথ হিজ স্টুডেন্টস, এটা আরেকটা হলো হিজ স্টুডেন্টস। অ্যাকচুয়ালি এখানে যখন আমরা ভার্ব বসাবো, সেই ভার্বটা কার সাথে মিল রেখে হবে? এই প্রিন্সিপালের সাথে মিল রেখে হবে। সো এইবার বলেন, প্রিন্সিপালের সাথে মিল রেখে যদি করতে চাই, আনসার হবে কোনটা? আনসার হবে কোনটা? প্রিন্সিপালের সাথে মিল করে আনসার হবে হলো হ্যাজ বিন। বাকিগুলো কেন হচ্ছে না সেইগুলো একটু দেখি। এখানে আছে প্লান্টিং, ভার্বের সাথে আইএনজি যুক্ত করা আছে, আর এই দিকে আছে ফর প্লাস সময়বাচক শব্দ। মনে রাখবেন, সাধারণত বাক্যের মধ্যে ফর প্লাস সময়বাচক শব্দ উল্লেখ থাকলে, ওই ফর প্লাস সময়বাচক শব্দ থাকার কারণে ওই সেন্টেন্সটাকে করতে হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই জন্য আমরা হ্যাজ বিনের সাথে ভার্ব প্লাস আইএনজি প্লান্টিং আছে। এই যে ভার্ব প্লাস আইএনজি প্লান্টিং মানে হলো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাভ হলো না কেন? কারণ প্রিন্সিপাল থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য হ্যাভ হবে না। ইজ হবে না কেন? কারণ হচ্ছে আমাদের টেন্স ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট। আর তো হবেই না, কারণ প্রিন্সিপাল হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে 18-র জন্য এক্স্যাক্টলি আনসারটা হচ্ছে বি নাম্বার। রিপা বলছিলেন 18 ডি হবে না। মনে রাখবেন আর হবে না, কারণ প্রিন্সিপাল তো সিঙ্গুলার, এই কারণে আর হচ্ছে না। সিঙ্গুলার ইজ হতো, কিন্তু ইজও হবে না, কারণ এইটাকে করতে হবে টেন্সের দিকে খেয়াল। এটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ইজ দিলে তো সেটা শুধু কন্টিনিউয়াস হয়ে গেল। আমরা এই জন্য হ্যাজ বিন আনসার করেছি। তার মানে এই সেন্টেন্সটা এসেছে হলো রাইট ফ্রম অফ ভার্ব অধ্যায় থেকে, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অধ্যায় থেকে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এই প্রশ্নটার মধ্যে অনেকগুলো কারিশমা আছে। একে তো সাবজেক্ট চিনতে হবে, আরেকে তো টেন্স বুঝতে হবে। সাবজেক্ট আর টেন্স দুইটার সংমিশ্রণ করে এই উদাহরণটা ক্যাপচার করতে হবে।
ক্লিয়ার? তাহলে মনে থাকবে যে একটা বাক্য শুধুমাত্র যে সাবজেক্ট চিনবেন আর বসাবেন তাই না, সাবজেক্টের সাথে ম্যাচ করে, প্রিন্সিপালের সাথে ম্যাচ করে, সাবজেক্টের সাথে আপনি ইজও হয়, হ্যাজ বিনও হয়। এখন এক্স্যাক্ট আনসার হবে কোনটা, সেইটার জন্য বাক্যের মধ্যে আরও কিছু উপাদান দেখতে হবে। যেমন এখানে আছে ফর টু আওয়ার্স, ফর টু আওয়ার্স মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আনসার হবে বি নাম্বার। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন। 19 নাম্বার, তার বাড়ি যশোর বাক্যটির অনুবাদ কি? দেখি কোন পণ্ডিত আছে বলেন, কত পণ্ডিত আছেন বলেন। তার বাড়ি যশোর, তার বাড়ি যশোর, এটার ইংলিশ কি? তার বাড়ি যশোর, হিজ হাউস ইজ ইন যশোর, হি লিভস ইন যশোর, হি হেইলস ফ্রম যশোর, হিজ হোম ইজ ইন যশোর। কোনটা হবে আসলে আনসার? হ্যাঁ বলে দিব, দ্রুত বলে দিব, আপনি একটু চিন্তা করেন কি হতে পারে, আগে ভুল করেন, ভুল করলে অনেক কিছু শেখা যায়, এজন্য ভুল করতে পারেন। 19 নাম্বার আনসার হবে সি, হি হেইলস ফ্রম যশোর, হি হেইলস ফ্রম যশোর, তার মানে হচ্ছে সে যশোরে থাকে বা তার বাড়ি যশোর। এইটা একটু এক্সেপশনাল মনে হচ্ছে না অনেকের কাছে? আনসার হচ্ছে 19 সি। একেবারে মুখস্থ করে ফেলবেন। কারো বাড়ি কোথায় এরকম বলা থাকলে তার বাড়ি যশোর, তার বাড়ি রাজবাড়ি, এরকম হলে হি হেইলস ফ্রম যশোর, হি হেইলস ফ্রম রাজবাড়ি, এরকমটা হবে। ঠিক আছে। সানোয়ারা বেগম 1 থেকে 12তম নিয়োগ চাই। আচ্ছা, আপনার দাবি উত্থাপন করার জন্য ধন্যবাদ, কিন্তু দাবিটা আরো স্পষ্টভাবে উল্লেখ করেন। নিয়োগ আসবে, নিয়োগ তো টুকটুক করে অনেক হচ্ছে, আপনারা যেগুলো পাচ্ছেন সেগুলো অ্যাপ্লাই করেন, বসে থাকার সুযোগ নাই, সময় হলেই আসবে, অধৈর্য হওয়ার কিছু নাই। আজিম সর্দার 19 বলেছিলেন 20, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট শব্দের অ্যাডজেক্টিভ কি? অত্যন্ত সমস্যাপূর্ণ একটা কথা। হার্ট মানে হচ্ছে হৃদয়, এটা একটা নাউন ওয়ার্ড। এখন এই নাউন ওয়ার্ডের অ্যাডজেক্টিভ কি করবেন বলেন? নাউন আর অ্যাডজেক্টিভ 20 নাম্বার, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ দ্য ওয়ার্ড হার্ট? হার্ট শব্দের নাউন কি হবে? হার্ট শব্দটা হচ্ছে নাউন, এটার অ্যাডজেক্টিভ কি হবে? হার্টের অ্যাডজেক্টিভ দেখেন, হার্টের অ্যাডজেক্টিভ কেউ যদি মনে করে যে এই নাউনের সাথে এফইউএল দিলেই অ্যাডজেক্টিভ হবে, তাহলে ভুল, এটা ভুল। হার্টের সাথে ইএন দিবেন তাহলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে, তাও ভুল, ওটা ভার্ব। হার্টই রাখবেন তাহলে অ্যাডজেক্টিভ, তাও না। আনসার হচ্ছে হার্টের সাথে ইএন যোগ করবেন, তার সাথে আইএনজি যোগ করবেন, হার্টেনিং। সো 20 আনসারটা হচ্ছে সি নাম্বার, 20 আনসার সি, জাকারিয়া মাহমুদ, এক্স্যাক্টলি সঠিক। এই ছিল হাই ভোল্টেজ মডেল টেস্টে আমাদের আপনাদের জন্য রাখা মডেল 3-তে 20টা প্রশ্ন। এই 20টা প্রশ্ন সলভ করলে ইনশাল্লাহ আপনি একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় কমন পাবেন। এর সাথে 2টা বোনাস প্রশ্ন আপনাদের দিয়ে যাচ্ছি, 21 আর 22। হুইচ ইজ দ্য ফলোয়িং ওয়ার্ডস হ্যাজ বিন ফর্মড উইথ এ প্রিফিক্স? নিচের কোন শব্দটা প্রিফিক্স দিয়ে তৈরি করা আছে? কোন শব্দটা প্রিফিক্স দিয়ে তৈরি করা? তার মানে এখানে এমন একটা শব্দ আছে যেখানে আপনি প্রিফিক্স বাদ দিলেও একটা শব্দ বিদ্যমান থাকবে। তার মানে এখানে প্রিফিক্স কোনটা সেটা বাদ দিলেও আরেকটা শব্দ বিদ্যমান থাকবে। কোনটা একটু ভাবেন তো, প্রশ্নটা বুঝতে পারছেন কিনা? Which of the following words, নিচের কোন শব্দটা has been formed with a prefix? একটা প্রিফিক্স দিয়ে তৈরি হয়েছে, তার মানে একটা শব্দ তার আগে প্রিফিক্স আছে। আনসার হচ্ছে যে মরাল। দেখেন, মরাল শব্দের প্রিফিক্স এখানে অ্যামোরাল। মরাল হচ্ছে একটা মূল শব্দ, এর সামনে দেওয়া হয়েছে অ্যামোরাল, এ যোগ করা হয়েছে, এটা একটা প্রিফিক্স দিয়ে, এইটা হলো আনসার। অথেন্টিক এটা খাঁটি শব্দ, অ্যামনেসিয়া, অ্যাসপারশনস এগুলো সব একক শব্দ, এগুলোর কোনোটার সামনেই প্রিফিক্স নাই। ওকে, লাস্ট উদাহরণ 22 নাম্বার, এইটা আপনাদের জন্য কুইজ। আজকের এই কুইজটা আমি বলবো না, এটা আপনারা নিজেরা উত্তর করবেন। উত্তর না পারলে এক্সপার্ট বইতে খুঁজবেন, তাও না পারলে আমাকে হোয়াটসঅ্যাপে প্রশ্ন করবেন। আশা করি এই প্রশ্নটা আপনারা আজকে অন্যদেরকেও ছুড়ে দিতে পারেন। একদম সহজ, কঠিন কোনো কিছুই না, একদম ইজি একটা প্রশ্ন। ঠিক আছে, সো এই শেষ প্রশ্ন দিয়েই আপনাদের আলোচনা শেষ করব।